নমস্কার, আমি প্রতীক। আজ নেতাজি সংক্রান্ত আরেকটি বিস্ফোরক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টি গুমনামি বাবাকে নিয়ে। গুমনামি বাবা নিয়ে অনেকেই অনেক ভিন্ন মত পোষণ করেন। গুমনামি বাবার অনেক অজানা তথ্য তুলে ধরতেই এই ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করছি। নানাবিধ প্রশ্ন মানুষের মনে আজও এই প্রশ্নচিহ্ন খাড়া করে দেয়। দুর্দণ্ড প্রতাপ, তেজোদ্দীপ্ত সুভাষ সত্যি কি সাধু হয়েছিলেন? এই দেশে কি বেনামে সত্যি অবতরণ করেছিলেন? কেন তিনি প্রকাশ্যে এলেন না? এই গুমনামি বাবাকেই কেন আমরা মনে করব তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু? কি কি জিনিস তার ঘর থেকে পাওয়া গেছিল এবং তার ভ্রাতুষ্পুত্রী ললিতা বসু যখন এলাহাবাদ কোর্টে মামলা দায় করলেন গুমনামি বাবার জিনিসগুলো সংরক্ষিত করে রাখার জন্য, সেখানে এমন কি পাওয়া গেছিল যা মুখার্জি কমিশনকে ভাবতে বাধ্য করেছিল সেই বেনামি গুমনামি বাবা বা ভগবানজি নামে পরিচিত সাধুই ছিলেন নেতাজি। আজকে প্রত্যেকটা বিষয়ের বিশ্লেষণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কিছুটা পিছনে ফিরে গেলে জাতীয় কংগ্রেসের নির্বাচিত সভাপতি, আপোষহীন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু যখন কংগ্রেসের বিভিন্ন নেতার চাপে প্রায় একঘরে, ঠিক সেই সময় তার শৈশবকালের বন্ধু দিলীপ কুমার রায় তার এই অবসাদগ্রস্ত মনের খবর পেয়েছিলেন এবং পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দের আশ্রমে তাকে নিয়ে যাওয়ার জন্য তিনি এসেছিলেন এবং সুকণ্ঠে গেয়ে উঠেছিলেন বিবেকানন্দের অত্যন্ত প্রিয় গান মন চলো নিজ নিকেতনে। সুভাষচন্দ্র বসু সেই সময় দিলীপ কুমার রায়কে থামিয়ে দিয়ে বলেছিল, দিলীপ, তুমি আমায় আটকিও না, এবার আটকালে হয়তো আমি আর ফিরতে পারবো না। নেতাজি সুভাষচন্দ্র বসু শৈশবকাল থেকেই ছিলেন অত্যন্ত আধ্যাত্মিক এবং স্বামী বিবেকানন্দের পূজারী। মনের দিক দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সন্ন্যাসী এ বক্তব্য 60-এর দশকে প্রকাশ্যে বলেছিলেন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। কৈশোরের কটকের প্রাচুর্যময় পরিবেশেও একাকিত্ব আর সাধুসন্তের প্রতি তার তীব্র আকর্ষণ বারংবার তাকে বাড়ি বিমুখ করেছিল। এছাড়াও যা দেখা যাচ্ছে, স্বামী বিবেকানন্দের ভাবনায় জীবন উৎসর্গের লক্ষ্যে গৈরিক বসনে সবার অলক্ষ্যে কাশী, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, লক্ষ্মণঝোলা, হিমালয়ের বিভিন্ন সাধু সম্প্রদায়ের সঙ্গে প্রত্যক্ষ পরিচয় লাভ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। সঞ্চয় করেছিলেন জাতপাত দীর্ণ পরাধীন দেশব্যাপীর ব্যথা বেদনা, আবিষ্কার করেছিলেন তাদের মানসিক স্তরের প্রতিটি পর্যায়ের সীমাবদ্ধতাকে। ইউরোপের চরম ব্যস্ততার মধ্যে যখন তিনি তার অসমাপ্ত আত্মজীবনী ভারত প্রতীক্ষে লিখছেন, যে তার 15 বছর বয়সেই তার জীবনে প্রবেশ করেছিল স্বামী বিবেকানন্দ, এবং এছাড়াও সাধুর বিষয়ে যখন তিনি লিখছেন, সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র গৈরিক বসনেই যে সাধুর পরিচয়, সেই বিষয়টায় তিনি ভিন্ন মত পোষণ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বন্দে মাতরম ধ্বনি থেকে জয় হিন্দের জনজাগরণ কিংবা আজাদ হিন্দের লড়াই, সর্বত্যাগী দেশনায়কের যে ইতিহাস আমরা জেনেছি, সেই ইতিহাসে দেখা যাচ্ছে নেতাজির চরম পর্যায়ের আত্মত্যাগ। একটা সাধুর ত্যাগই তো হচ্ছে প্রধান ধর্ম। 1945 সালের 18ই আগস্টের যে তথাকথিত বিমান দুর্ঘটনার গল্প জনমনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা আজও অব্যাহত, যা আদতেই নেতাজিরই প্ল্যান ছিল। অনেকের মত যে নেতাজি নিজেই কেন নিজের মৃত্যু বিষয়টা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। 1942 সালে এবং পরবর্তীতে আরও একবার ব্রিটিশরা কিন্তু নেতাজির ভুয়ো মিথ্যে মৃত্যুর গল্প ছড়িয়ে দিয়েছিল সারা ভারতবর্ষে, যা কিন্তু মহাত্মা গান্ধীকেও স্পর্শ করেছিল। সেই সময় মহাত্মা গান্ধীও নেতাজির মাকে শোকবার্তা অবধি পাঠিয়েছিলেন, পরবর্তীতে ক্ষমা চেয়েও চিঠি লিখেছেন, সে প্রমাণ আমরা দেখেছি। সিআইএ অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, যা আমেরিকার বিশ্ব ত্রাস একটা গোয়েন্দা এজেন্সি, তা 1964 সালের 27শে ফেব্রুয়ারি অবধি নেতাজির বিষয়ে তারা আলোচনা করেছে। আমরা যদি একটু সিআইএ সম্পর্কে নেট বা গুগলে সার্চ করে তাদের বিষয়ে একটু পড়াশোনা করি, আমরা দেখতে পারবো যে লক্ষ লক্ষ এজেন্ট সারা বিশ্বে তাদের ছড়িয়ে আছে। তাদের যাদেরকেই মানে আমেরিকার বিরোধিতা বা মার্কিন রাষ্ট্রের বিরোধিতা করতে দেখা যায়, সবার প্রথম খবর
তারাই পৌঁছে দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। এবং এদের সুবিশাল একটা র্যাকেট আছে, যা বিশ্বের মধ্যে আর কোনো গোয়েন্দা এজেন্সির মধ্যে সেভাবে লক্ষ্য করা যায় না। 1949 সালের আগস্ট মাসে জার্মানির গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ বুলেটিন ইন্টারপ্রেসেও একটি ইন্টারভিউ দেখা যায় নেতাজির এই মৃত্যু নিয়ে, কিন্তু তারা দ্বিধাগ্রস্ত, তা সেখান থেকে জানা যায়। 1964 সালের 19 ফেব্রুয়ারি এক অজ্ঞাত ব্যক্তির ইন্টারভিউতে দেখা যাচ্ছে সিআইএ ফাইল নেহেরু সরকার বিরোধী একটি বাহিনীকে নেতৃত্ব দিচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সে বিষয়ে উল্লেখ করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা বিভিন্ন যে চিঠি ডিক্লাসিফাইড হয়েছিল 1994 সালে সিআইএর যে ডিক্লাসিফাইড ফাইলগুলো, সেখানে বিভিন্ন ইম্পর্টেন্ট অংশগুলোতে মোটা কালিতে ঢেকে রাখার চেষ্টা করেছিল, এবং ঢেকে রাখা ছিল তার অন্যতম কারণ হতে পারে যে বিস্ফোরক তথ্য যাতে কিছু না বেরিয়ে আসে। 1945 সালের 18 আগস্টের পর ভারত সরকার কর্তৃক বিভিন্ন নেতাজি তদন্ত কমিশন গঠন হয় নেতাজি অন্তর্ধানের রহস্যভেদের জন্য, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তারা নিজেদের নিরপেক্ষতা হারায় এবং মানুষ সেই রিপোর্টগুলিকে কখনোই অ্যাকসেপ্ট করেনি। সে কারণেই 1970 সালে নেতাজির সেজদা সুরেশচন্দ্র বোস নিজ উদ্যোগে ডিসেনসিয়েন্ট রিপোর্ট পেশ করেন, কিন্তু তৎকালীন ভারত সরকার অর্থাৎ জাতীয় কংগ্রেসের সরকার সেই রিপোর্টকে পেশ করতে রাজি ছিল না। এবং সেখানে তিনি খুব স্পষ্টত উল্লেখ করেন যে তার ভাই নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো বিমান দুর্ঘটনায় মারা যায়নি, তার প্রত্যেকটা প্রমাণ তিনি সেই রিপোর্টে তুলে ধরেছেন। এবং বিভিন্ন দেশ, শুধুমাত্র ভারতবর্ষ নয়, আমেরিকা, ব্রিটিশ, জার্মান, জাপান, রাশিয়া, প্রত্যেক দেশেরই ইন্টেলিজেন্স ব্যুরো কিংবা বিভিন্ন কমিশন গঠন হয়েছে নেতাজি অন্তর্ধানের রহস্যভেদের কারণে। তাহলে 1943 সালের 21 অক্টোবর আজাদ হিন্দ সরকার গঠনের পর নেতাজি সুভাষচন্দ্র দুদিনের মাথায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এই সৎসাহস হয়তো তৎকালীন পৃথিবীর বুকে কোনো নেতা বা কোনো সামরিক কমান্ডারের ছিল না। তাই কি নেতাজিকে এত ভয়? যার জন্যই কি এত নেতাজি চর্চা বা নেতাজি গবেষণা, কিংবা নেতাজি অন্তর্ধান বা নেতাজি কোথায় আছেন তা জানার জন্য এত উদ্গ্রীবতা? কোথায় গিয়েও তৎকালীন সরকার কি চিন্তিত ছিল হঠাৎ করেই যদি নেতাজি ফিরে আসে সে বিষয়ে? এই বিষয়টা আমি আরেকটু পরিষ্কার করছি। আমরা জানি পরবর্তীতে মুখার্জি কমিশন নেতাজির অন্তর্ধান বিষয়ের দায়িত্বভার গ্রহণ করে এবং খুব নিরপেক্ষভাবে তদন্ত চালায়, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের রিপোর্টও কিন্তু পেন্ডিং হয়ে থেকে যায়, লোকসভায় তা পেশ করা হয় না। আমরা এখনও ইন্টারনেটে গিয়ে মুখার্জি কমিশনের রিপোর্ট সার্চ করলে সেই রিপোর্টের সম্পূর্ণ রিপোর্টটা আমরা পিডিএফ আকারে সেখানে পাবো। মুখার্জি কমিশন নেতাজির অন্তর্ধান রহস্যের উদ্ঘাটনের লক্ষ্যে 143টার ওপরে দেশ ভ্রমণ করার পর, বিভিন্ন নথি সংগ্রহের পর তারা যখন 26 ও 27 নভেম্বর 2001 সালে ফৈজাবাদে তদন্তের উদ্দেশ্যে যান, সেখানে বিভিন্ন হলফনামা তাদের কাছে এসে জমা হয় এবং সেখান থেকে জানা যায় 1953 সালে স্টালিনের মৃত্যুর পর নেতাজি গোপন পথে ভারতে অবতরণ করে। আমরা তো শৌলমারীর সাধু শারদানন্দজির কথা আগেই জেনেছি, আমরা এই নিয়ে বিস্তারিত পরে বলবো। যারা নেতাজি চর্চাকারী বা নেতাজি প্রেমী বা নেতাজি অনুরাগী আছি, তারা প্রত্যেকেই শৌলমারীর সাধুই নেতাজি ছিলেন তা সম্পর্কে আমরা অবগত। কিন্তু যেহেতু এখন বিষয়টা গুমনামি বাবা, আমরা গুমনামি বাবার সময় যখন আমরা দেখতে পাচ্ছি যে ফৈজাবাদ, রামভবন, লখনৌ, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় এই ভগবানজিকে আমরা দেখতে পাচ্ছি। তিনি এক জায়গায় কখনোই স্টে করতেন না, যাতে মানুষ তাকে বুঝে উঠতে না পারে, সেই জন্য তিনি বিভিন্ন পথ অবলম্বন করতেন। সেই সব হলফনামা কিন্তু মুখার্জি কমিশনে দেখা গেছে। জনমতে আরেকটা বিষয়ও কিন্তু উঠে আসে। অনেকেই মনে করেন 1985 খ্রিস্টাব্দের 16 সেপ্টেম্বর গুমনামি বাবা হয়তো দেহ ত্যাগ করেন, কিন্তু গবেষকরা মনে করেন, নেতাজি চর্চাকারীরা মনে করেন এটাও ছিল নেতাজির দ্বিতীয়তম অন্তর্ধান। কারণ একটা মৃতদেহের একটা ডক্টর স্বীকৃত সার্টিফিকেট ছিল না, অর্থাৎ গুমনামি বাবার যে মৃতদেহের কথা বলা হয় সৎকার করা হয়েছিল গুপ্তার ঘাটে, সেখানে কোনো ডাক্তার সার্টিফাইড ডেথ সার্টিফিকেট ছিল না ক্রিমেশন পারমিট, অর্থাৎ সেখানেও কিন্তু একটা দ্বিধার সৃষ্টি হচ্ছে। গুমনামি বাবা নিখোঁজ হওয়ার পর, অর্থাৎ যখন থেকে আমরা গুমনামি বাবাকে নিয়ে আর কোনো তথ্য পাচ্ছি না, সেই সময় সাধারণ মানুষ
কিন্তু বুঝেই গেছিলেন যে তিনিই ছিলেন নেতাজি, তাই হয়তো গুমনামি বাবাকে সেখান থেকে নিখোঁজ হতে হয়েছিল। আর তার সুযোগে সাধারণ মানুষ, নেতাজি প্রেমীরা কি করতে শুরু করলো, তারা তার ব্যবহারিক জিনিসপত্র সেই ঘর থেকে লুটে নিজেদের বাড়িতে নেতাজির স্মৃতি রাখার জন্য নিয়ে যেতে শুরু করলো। এই খবর যখন নেতাজির ভ্রাতুষ্পুত্রী ললিতা বসুর কানে যায়, তিনি এলাহাবাদ কোর্টে মামলা দায়ের করেন। পিটিশন নম্বর 929/1986। সিনিয়র অ্যাডভোকেট সত্যনারায়ণ সিং ভগবানজির 2685টি জিনিসের লিস্ট তৈরি করেন। ফৈজাবাদ ডিস্ট্রিক্টের কোষাগারে এই জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। মুখার্জি কমিশনের কাছে এই 2685টি সংরক্ষিত জিনিসের 700টি ব্যবহারিক জিনিস, গুমনামি বাবার 700টি ব্যবহারিক জিনিস মুখার্জি কমিশনের কলকাতার কার্যালয়ে এসেছিল, যার মধ্যে এমন কিছু জিনিসের উল্লেখ আমি করব যা আপনাকেও ভাবতে বাধ্য করবে যে গুমনামি বাবাই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার জন্য আপনাকে কোনো সিবিআই ইন্সপেক্টর কিংবা কোনো গোয়েন্দা হতে হবে না। সেই জিনিসগুলোর মধ্যে উল্লেখ্য যে জিনিসগুলো পাওয়া গেছে, সেখানে নেতাজির বাবা জানকীনাথ বসুর ছবি পাওয়া গেছে, নেতাজির বাবা জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবীর যুগ্ম ছবি পাওয়া গেছে, নেতাজি এবং তার বাবার যুগ্ম ছবি পাওয়া গেছে। এছাড়া 1970 সালে তার সেজদা সুরেশচন্দ্র বসুর যে ডিসেনশন রিপোর্ট, সেই রিপোর্ট তার ঘরে পাওয়া গেছে এবং তারই রিপোর্টের এক পাতায় বাংলা হরফে লেখা পাওয়া গেছে। সেখানে লেখা আছে, পরম পূজনীয় দেওর চিরঞ্জীবেশু, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। আবুল কালাম আজাদের লেখা ইন্ডিয়ান উইন্স ফ্রিডম বইটিও তার ঘরে পাওয়া যায়। সেখানে উল্লেখ্য 202 নম্বর পাতায় গুমনামি বাবার পেনের দাগ পাওয়া যায়। সেখানে তিনি স্পষ্টতই যে লর্ড মাউন্টব্যাটেন এবং আবুল কালাম আজাদের কথোপকথন রয়েছে, সেখানে তিনি পেন দিয়ে মার্ক করে লিখেছেন তিনি তা মানেন না। আরও পাওয়া যায় রাষ্ট্রসংঘের সনদ, পাওয়া যায় ভারতের রেল ম্যাপ। এছাড়াও একটি বাংলা বই পাওয়া যায়, বইয়ের নাম হিমালয়ের গোপন পুরে, অর্থাৎ হিমালয়ের যে গোপন পথগুলো, অজানা পথের সন্ধান লেখা ছিল সেই বইয়ে। আমরা দেখতে পাই ইন্ডিয়াজ ক্রিটিক্যাল ইয়ার্স বাই কুলদীপ নায়ার। বইটির পাতায় পাতায় পেন্সিল দিয়ে দাগ রয়েছে, যেমন নেহেরু সম্বন্ধে বলা হয়েছে 159 নম্বর পাতাতে, এবং সেখানে গুমনামি বাবার পেন্সিল দিয়ে লেখা না, নেহেরু এটা মেনে নিয়েছিল। 283 পাতাতেও আমরা দেখতে পাচ্ছি তিনি নেহেরুকে বোকা নেহেরু বলে সম্বোধন করেছেন। সেখানে পাওয়া যায় সমর গুহের একটা চিঠি, যেখানে লেখা ছিল উই আর অ্যাংশিয়াসলি ওয়েটিং ফর মর্নিং রাইজ। এছাড়াও সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাস্ট্রোলজিক্যাল ইংলিশ ম্যাগাজিন 1979-এর জুলাইয়ের সংখ্যা, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে যেখানে কিছু বলা হয়েছে তার নিচে নিচে পেন্সিলের দাগ রয়েছে। একটি চিঠি পবিত্র মোহন রায়ের লেখা, আজাদ হিন্দ সরকারের সিক্রেট সার্ভিস কমিশনের এজেন্ট ছিলেন এই পবিত্র মোহন রায়। তার লেখা চিঠিতে আমরা দেখতে পাচ্ছি গুমনামি বাবাকে তিনি পাঠিয়েছিলেন এবং ভগবানজির কাছে, যেখানে পবিত্র মোহন রায় লিখেছেন, আপনার লেখাগুলি মিলিয়ে দেখলে আমি দেখতে পাচ্ছি যে আপনি যা ভবিষ্যৎবাণী করেছিলেন সেইভাবেই বিগত কয়েক বছর ধরে ঘটনা প্রবাহ ঘটে চলছে। এছাড়াও কর্নেল ভি আর মোহন রেড্ডি, লখনৌ, তিনি ভগবানজির উদ্দেশ্যে একটা চিঠি লেখেন 9 জুন 1968 খ্রিস্টাব্দে, যেখানে তিনি বলছেন তিনি আর কেউ নন। গুমনামি বাবাকে লেখা চিঠিতে তিনি বলছেন তিনি আর কেউ নন, তিনি নেতাজি। এছাড়াও পাওয়া গেছে সামরিক শাস্ত্র থেকে ধর্মশাস্ত্র, ইতিহাস থেকে দর্শনের নানাবিধ বই, স্বামী বিবেকানন্দের বইও সেখানে পাওয়া গেছে নেতাজির ব্যবহৃত ঘড়ি, নেতাজি যে চশমা ব্যবহার করতেন, যে সিগারেটের বাক্স ব্যবহার করতেন, সকল জিনিসই কিন্তু সেই ঘর থেকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। যে রামভবনের উল্লেখ বারবার আপনাদের সামনে করছি, অর্থাৎ যে রামভবনে ভগবানজি ছিলেন, সেই রামভবনের একদিকে ছিল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিস, একদিকে ছিল সামরিক বাহিনীর অফিস। আধুনিক যুগে কোনো সাধুর আশ্রমের এত নিরাপত্তা বলয়, যে নিরাপত্তা বলয়ের মধ্যে তিনি থাকতেন তা দেখা যায় না, এবং যে সামরিক ওয়েতে, সামরিক প্রথা অবলম্বন করে সেই নিরাপত্তা তাকে দেওয়া হতো, তা কিন্তু তৎকালীন সময় বিরল। ভগবানজি পৃথিবীর রাজনৈতিক পরিস্থিতি নিয়েও অভ্রান্ত সব ভবিষ্যৎ বাণী করে গিয়েছিলেন। সেই সময় বলা হয়েছে নেতাজি নৈমিষারণ্য, বস্তি, অযোধ্যা, লখনৌ, ফৈজাবাদে ছিলেন। সমাজের বিভিন্ন স্তরের খ্যাতনামা মানুষ তার সাথে দেখা করতে যেতেন।
সবার সাথে কিন্তু তিনি দেখা করতেন না, তার সিলেক্টেড কিছু মানুষের সাথেই কিন্তু তিনি দেখা করতেন। রাশিয়াতে ছিলেন, রাশিয়াতে মধ্যে ডকুমেন্ট দিল না সেটা আলাদা কথা, রাশিয়াতে ডকুমেন্ট আছে। রাশিয়ার থেকে উনি ফিরে এসেছিলেন ভায়া, একটা ম্যাপও পাওয়া গিয়েছিল এতে, ওখানকার বাড়িতে একটা ম্যাপও পাওয়া গেছিল, কিন্তু ম্যাপটা কে করতে প্রমাণ করতে পারছি না। তো ইফ ইউ বিলিভ মি, আমাকে যদি পার্সোনালি বলেন, এটা কিন্তু নট টু বি কোটেড, বলবেন না কাউকে, আই এম 100% শিওর যে উনি হচ্ছেন নেতাজি। আই এম 100% শিওর। সেরকমই 1962 খ্রিস্টাব্দের এপ্রিলে নেতাজির একজন ঘনিষ্ঠ সহযোগী শ্রী অতুল সেন নিমসারে তার সাথে দেখা করতে নিশ্চিত হন যে তিনিই নেতাজি। তার মারফত পরবর্তীতে পবিত্রমোহন রায়, লীলা রায় প্রত্যেকেই এই গুমনামি বাবার বিষয়ে জ্ঞাত হন, এবং যখন তারা তার সাথে সাক্ষাৎ করতে যান এবং তারা প্রত্যেকেই নিশ্চিত হন যে তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয় নেতাজি ছিলেন। কিছু বিষয় আমি তুলে ধরছি, যেমন শ্রী অতুল সেন যখন কলকাতাতে ফিরে এসেছিলেন, ঘটনাটি খুলে বলেছিলেন আজাউদ্দিনদের ফৌজের সিক্রেট সার্ভিসের এজেন্ট পবিত্রমোহন রায়কে ও প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারকে। তৎক্ষণাৎ পবিত্রমোহন রায় অপেক্ষা না করেই ফৈজাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং সরাসরি সেখানে গিয়ে ভগবানজির সাথে দেখা করে নিশ্চিত হন যে তিনিই নেতাজি। তার পরবর্তীতে ডক্টর পবিত্রমোহন রায় 1962 খ্রিস্টাব্দে খ্যাতনামা বিপ্লবী নেত্রী শ্রীমতী লীলা রায়কে এই বিষয়ে জানান এবং শ্রীমতী লীলা রায় সাথে সাথে সেখানে গিয়ে ভগবানজির সাথে দেখা করে 100% নিশ্চিত হন তিনি আর কেউ নন, তিনি নেতাজি ছিলেন। নেতাজির বিশিষ্ট বন্ধু শ্রী দিলীপ কুমার রায়কে একটি চিঠি দিয়ে জানিয়ে দেন, আপনার বন্ধু যিনি, তার সম্বন্ধে একটা কথা জানতে ইচ্ছে ছিল বলেই যোগাযোগ করতে বলেছিলাম। লীলা রায় এটা দিলীপ কুমার রায়কে লিখছেন। বেশি কথা বলতে আমি এন্টাইটেলড নই, শুধু একথা জানাচ্ছি যে হি ইজ অ্যালাইভ ইন ইন্ডিয়া। লীলা রায় তার শৈশবকালের বন্ধু দিলীপ কুমার রায়কে লিখছেন, হি ইজ অ্যালাইভ ইন ইন্ডিয়া। আপনার সঙ্গে তার অতীতের বন্ধুত্বের কথা তিনি কয়েকবার উল্লেখ করেছিলেন। যখন লীলা রায়ের সাথে ভগবানজির সাক্ষাৎ হয় ফৈজাবাদের রামভবনে, তখন দিলীপ কুমার রায়ের বিষয়ে কিছু কিছু কথা লীলা রায়ের সামনে তুলে ধরেছিলেন ভগবানজি। এ কথাটা লেখার একমাত্র সার্থকতা এটা জানানো, এই চিঠিটি লেখা হয়েছিল 24শে জুলাই 1963। এছাড়াও বিভিন্ন রকমের নথি তথ্য মুখার্জি কমিশনের সামনে এসেছিল। পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, পশ্চিমবাংলার প্রাক্তন অ্যাটর্নি জেনারেল শ্রী অজিত দত্ত, তাদের চিঠি সেই রামভবন থেকে পাওয়া গেছে এবং সেখানে তারা প্রত্যেকেই নিশ্চিত সেই চিঠিতে লিখেছিলেন তারা তাকে নেতাজি বলেই মনে করতেন। এখন যে কথাটা না বললেই নয়, তা হলো এতজন প্রথম সারির বিপ্লবী রাজনৈতিক নেতা, আজাদিন সরকার, আজাদিন ফৌজের বিশিষ্ট সব সদস্যরা নিশ্চয়ই না বুঝে কেবলমাত্র ভাবাবেগ, তাদের আবেগকে ত্বরান্বিত করার কারণে কিন্তু সেখানে উপস্থিত হয়নি। তারা ভগবানজিকে নেতাজি হিসেবে চিহ্নিত করেছিলেন, এটা বলার স্পর্ধা বোধহয় কারোর হবে না। ফৈজাবাদের রামভবনে গুমনামি বাবার যে রহস্য তা উদ্ঘাটনের জন্য মুখার্জি কমিশনে বেশ কিছু সাক্ষ্য প্রদান করেছিলেন এবং তারা প্রত্যেকেই নেতাজিকে খুব কাছ থেকে চিনতেন, কিংবা 1945 সালের আগে তারা প্রত্যেকেই নেতাজিকে কোনো না কোনোভাবে দেখেছেন, কিংবা পরবর্তীতেও ভারতে আসার পর নেতাজি অর্থাৎ বেনামে নেতাজি যেভাবে দেশে অবতরণ করেছিলেন সেই রূপে নেতাজিকে তারা দেখার সুযোগ পেয়েছেন। তো সেই কিছু সাক্ষ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। ওই সাক্ষীদের মধ্যে অন্যতম ছিলেন দুর্গাপ্রসাদ পাণ্ডে, সাক্ষী নম্বর 32, শ্রীকান্ত শর্মা, মুখার্জি কমিশনের সাক্ষী নম্বর 40, শ্রী অপূর্ব চন্দ্র ঘোষ, সাক্ষী নম্বর 99। খুব সংক্ষেপে এদের সাক্ষ্যের কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সামনে তুলে ধরছি। শ্রী দুর্গাপ্রসাদ পাণ্ডে তার সাক্ষী দেওয়ার সময় তিনি বলেছেন, তিনি 1940 থেকে 41 খ্রিস্টাব্দে লখনৌ বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্র ছিলেন। তখন গঙ্গাপ্রসাদ মেমোরিয়াল হলে নেতাজি একটি বক্তৃতা দিয়েছিলেন। তিনি খুব কাছ থেকে নেতাজিকে দেখার সুযোগ পেয়েছিলেন। তিনি উত্তরপ্রদেশের বস্তিতে 1967 খ্রিস্টাব্দে যখন থাকতেন তখন প্রায় 9 বছর সেখানে গুমনামি বাবাকে দেখেন। প্রায় প্রতিদিন যখন গুমনামি বাবা বস্তিতে থাকতেন তিনি সেখানে গিয়েছেন। নেতাজির তেজোদ্দীপ্ত গলার আওয়াজ তার মনে গেঁথে আছে। সেই একই গলার আওয়াজ, বাচনভঙ্গি তিনি সেই বস্তিতে সেই গুমনামি বাবার মধ্যে দেখতে পেয়েছিলেন বা লক্ষ্য করেছিলেন। ডক্টর পবিত্রমোহন রায় বাবাজির কাছে আসতেন, সেই জন্য তার কাছে জানতে চেয়েছিলেন কি করে ডক্টর রায়ের সাথে তার যোগাযোগ হয়। সত্যিই তো পবিত্রমোহন রায় কিংবা নেতাজি ঘনিষ্ঠ শুধু মানুষদের সাথেই কিন্তু দেখা করতেন গুমনামি বাবা, কিভাবে সম্ভব? এছাড়াও যে জিনিসগুলো নেতাজি
ব্যবহার করতেন, সেই জিনিসগুলোই গুমনামি বাবার ঘর থেকে পাওয়া গেছে। এবং তৎকালীন সময়ের সবচেয়ে জনপ্রিয় কিংবা বলা যেতে পারে মানে সেরা হস্তলেখাবিদ বিশেষজ্ঞ ডক্টর বিলাল পরীক্ষা করে তিনি এত বড় কথা বলেছিলেন যে এটা নেতাজির লেখার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, কোনোভাবেই এটা অন্য কারোর হাতের লেখা হতেই পারে না। অর্থাৎ গুমনামি বাবার হাতের লেখা এবং নেতাজির হাতের লেখা মধ্যে কোনো রকম অমিল তিনি খুঁজে পাননি। I came to the opinion that both groups, one disputed and the other admitted writings of Subhash Chandra, they were matching with each other. আরেকটা সাক্ষ্যর কথা বলেই আমি ভিডিওটা শেষ করব। সেই সাক্ষ্য হলো শ্রী অপূর্ব চন্দ্র ঘোষ, সাক্ষী নম্বর 99, যিনি সাক্ষ্য দিয়েছেন। তার সংক্ষেপ যে বর্ণনা সেটা আমি আপনাদের সামনে করছি। তিনি বলছেন, আমি নেতাজিকে 1945 সালের 18ই আগস্টের আগে একাধিকবার দেখেছিলাম। কলকাতার উডবর্ন পার্কে এবং এলগিন রোডে তার বাড়িতে আমি বহুবার গিয়েছি। প্রতিবারই নেতাজিকে আমি সেখানে দেখেছি। ঢাকাতে, অর্থাৎ বর্তমান বাংলাদেশের ঢাকাতে 1939 খ্রিস্টাব্দের ফরওয়ার্ড ব্লকের সম্মেলনে নেতাজির সাথে আমার দেখা হয়েছিল, অর্থাৎ শ্রী অপূর্ব চন্দ্র ঘোষের দেখা হয়েছিল। ঢাকা জেলার মানিকগঞ্জে নেতাজি এসেছিলেন এবং সেখানে নেতাজি এক সমাবেশে ভাষণ দেন। আমি মানিকগঞ্জে অভ্যর্থনা কমিটির যুগ্ম সম্পাদক ছিলাম। শ্রী ঘোষকে যখন জিজ্ঞাসা করে, মুখার্জি কমিশনে যারা ছিলেন তারা যখন জিজ্ঞাসা করেন 18ই আগস্ট 1945 খ্রিস্টাব্দের পর তিনি কি নেতাজিকে দেখেছিলেন, যদি দেখে থাকেন তাহলে তিনি কবে দেখেছিলেন এবং কোথায় দেখেছিলেন, তার উত্তরে তিনি বলেছিলেন, হ্যাঁ 1945-এর 18ই আগস্টের পর আমি নেতাজিকে দেখেছি। 1965 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের বস্তিতে আমি তাকে দেখেছিলাম। শ্রী অপূর্ব চন্দ্র ঘোষের কথাতেও কিন্তু সেই একই উক্তি যে উত্তরপ্রদেশের এক বস্তিতে তিনি নেতাজিকে দেখেছিলেন। তিনি সেখানে বাঙালি সন্ন্যাসী হিসেবে পরিচিত ছিলেন। বস্তিতে যিনি বাঙালি সন্ন্যাসী হিসেবে পরিচিত ছিলেন সেই একই ব্যক্তি ফৈজাবাদের রামভবনে ভগবানজি নামে পরিচিত ছিলেন। 1939 খ্রিস্টাব্দের মানিকগঞ্জের কুচলি বাড়িতে নেতাজি একদিনের জন্য জমিদারের বাড়িতে ছিলেন। সেই দিন সেই জমিদার বাড়িতে নেতাজি ছাড়াও শ্রীমতী লীলা রায়, অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ, শ্রী অনিল রায়, নেতাজির ব্যক্তিগত সচিব ছিলেন যিনি, তারাও ছিলেন। কুচলি বাড়িতে সমস্ত ব্যাপারটির দেখভাল করার দায়িত্ব ছিল আমার, অর্থাৎ শ্রী অপূর্ব চন্দ্র ঘোষ, মুখার্জি কমিশনের 99 নম্বর সাক্ষী। বস্তিতে যখন আমি বাঙালি সন্ন্যাসীর সাথে প্রথম দেখা করতে পেরেছিলাম, তিনি আমাকে আমার আদি বাড়ি কোথায় তা জিজ্ঞাসা করেছিলেন। এই বিষয়টা অজানা অজ্ঞাত কোনো সাধু বাবা বা সন্ন্যাসীর পক্ষে কিন্তু জানা সম্ভব নয়। অপূর্ব চন্দ্র ঘোষকে তার আদি বাড়ির বিষয়ে জিজ্ঞেস করা, এই বিষয়গুলো কিন্তু আপনাদের ভাবতে হবে। তিনি তখন আমাকে বললেন যে আমি কি সেই ব্যক্তি যিনি তাকে কুচলি বাড়িতে একদিন থাকবার সময় স্নান করবার পর বাথরুম থেকে বার হওয়ার পর একটি চিরুনি দিয়েছিলেন চুল আঁচড়ানোর জন্য। আমি হ্যাঁ বলার পর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি মনে করতে পারছি যে চিরুনিটি দেবার পর তিনি হেসে ফেলেছিলেন। আমি উত্তরে বললাম যে আমি তাকে হাসতে দেখেছিলাম। তখন তিনি বলেন যে আমি একটি সামান্য ভুল করে ফেলেছিলাম, তা হলো চিরুনিটি তাকে একটি প্লেট বা ডিশে দেওয়া উচিত ছিল, খালি হাতে না দিয়ে। তিনি আমার থেকে তখন জানতে চাইলেন, অর্থাৎ ভগবানজি তখন তার থেকে জানতে চেয়েছিলেন যে বাহাদুর সম্বন্ধে, যে কিনা এলগিন রোডের বাড়িতে দারোয়ান হিসেবে কাজ করত, অর্থাৎ এলগিন রোডের বাড়ির যে দারোয়ান বাহাদুর, তার সম্পর্কে অপূর্ব চন্দ্র ঘোষের কাছে জানতে চেয়েছিলেন সেই বাঙালি সন্ন্যাসী। তাহলে কি প্রয়োজন একটা সাধু বা একটা সন্ন্যাসীর এলগিন রোডের বাড়ি কিংবা নেতাজি সংক্রান্ত যে স্মৃতিগুলো আছে অপূর্ব চন্দ্র ঘোষকে ঘিরে, সেই বিষয়ে তার কাছে এত প্রশ্ন করার? উত্তরে আমি তাকে বলি যে আমি বাহাদুরকে চিনতাম এবং নেতাজির শোয়ার ঘরে খাওয়ার জন্য আমি বাহাদুরের থেকে সেই ঘরের চাবি নিতাম। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে ওই ঘরে মা কালীর ছবি সহ একটি ক্যালেন্ডার আমি দেখেছি কিনা। নেতাজি যে ঘরে ছিলেন সেই ঘরে মা কালীর ছবি সহ একটা ক্যালেন্ডারের কথাও কিন্তু গুমনামি বাবা এই অপূর্ব চন্দ্র ঘোষকে জিজ্ঞেস করেন। উত্তরে অপূর্ব চন্দ্র ঘোষ তাকে বলেছিল যে সে সেটা দেখেছিল। এই সমস্ত প্রশ্ন করা থেকে অপূর্ব চন্দ্র ঘোষ দৃঢ়ভাবে সিদ্ধান্ত এসেছিল যে তিনি নেতাজি ছাড়া অন্য কেউ হতেই পারেন না। কারণ একজন নেতাজি ফলোয়ার, একজন আইএনের কোনো যদি সদস্য তিনি হয়ে থাকতেন, লোকমতে যেটা ছড়িয়ে যায়, তাহলে এত সূক্ষ্ম প্রশ্ন কিন্তু বা এত স্মৃতিচারণ তিনি অপূর্ব চন্দ্র ঘোষের সাথে করেছিলেন সন্ন্যাসী রূপে, সেইগুলো মুখার্জি কমিশনে এইভাবে যেভাবে অপূর্ব চন্দ্র ঘোষ ব্যক্ত করেছেন সেভাবে কিন্তু জানা যেত না। এছাড়াও বিভিন্ন সাক্ষ্যের কথা জানা যায়। আজকের এই ভিডিও আমি দীর্ঘায়িত করব না, তবে এখানেই গুমনামি বাবার বিষয়টি শেষ নয়। পরবর্তীতে আর একটা অংশ আপনাদের সামনে নিয়ে আসব পুরো বিষয়টাকে আরো পরিষ্কার করার জন্য। নমস্কার, ধন্যবাদ।